গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। আসসালামু আলাইকুম। চ্যানেল কুহুর দর্শক শ্রোতা, আজকে আমি আপনার সাথে আলাপ করব একটি বিষয়। আমরা সব সময় শুনে থাকি বিভিন্ন রাজনৈতিক নেতাদের, অরাজনৈতিক নেতাদের, নানান ধরনের লোকজন এই নিয়ে আলাপ করে। সে বিষয় হচ্ছে সমতা বিধান। দার্শনিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত অশিক্ষিত যে কোনো লেভেলের লোক, আমরা বলি সবাই সমান। আসলে কি তাই? সবাই কি সমান? পৃথিবীর সবাই সমান কি সমান না? আসুন আমরা কিছু উদাহরণ দেখি, কিছু স্কলারলি আলোচনা দেখি, কিছু এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে সমান হয়, কিভাবে সমতা বিধান করা যায়, কিভাবে সাম্য বিধান ভাব বজায় রাখা যায়। এইটি আলোচনা করার জন্য একটি বেশ বহুল প্রচলিত একটি ছবি সব জায়গাতে ব্যবহার হয়। আসেন আমরা এই ছবিটি দেখি। এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দুই পাশে দুইটি ছবি দেওয়া আছে। একটিকে বলা হচ্ছে ইকুয়ালিটি, আর একটা হচ্ছে বলা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে সাম্য, সাম্য ভাব। আমরা যে কাজী নজরুল ইসলামের সাম্যের গান গেয়েছেন কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে ইকুইটি। আর ইকুয়ালিটি হচ্ছে যে আমরা বলি যে সব মানুষ সমান, বা সবাইকে একই চোখে দেখতে হবে, আইন সবার জন্য সমান। এই যে এই ধরনের কথাবার্তা, এটা এটা ইকুয়ালিটির কাতারে পড়ে। অর্থাৎ এখন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন তিনটা বালক, তিন রকমের তাদের আকৃতি। একজন ছোট, তার চেয়ে একজন একটু বড়, তার চেয়ে আরেকজন একটু বড়। তারা একটি খেলার মাঠের পিছনে দাঁড়িয়ে আছে, যে খেলার মাঠটি ঘেরা দেওয়া। তিনজন এই খেলার মাঠের ওই পাশে দাঁড়িয়ে আছে। যে সবচেয়ে বড়, আপনারা দেখছেন, সে একটি বক্সের উপরে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকার পরে সে খেলার মাঠ থেকে, অর্থাৎ সেই দেয়াল থেকে অনেক উপরে সে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবে আরামে খেলাটা দেখতে পাচ্ছে। ইকুয়ালিটির ছবিতে আপনি দেখছেন সে বক্স ছাড়াও দেখতে পাচ্ছে খেলা। অর্থাৎ সে এই বাউন্ডারির বাইরে থেকে কোন রকম সাহায্য ছাড়া খেলাটা দেখতে পারে। দ্বিতীয় জন, যে একটু ছোট, অর্থাৎ মাঝারি আমরা যাকে বলি, মেজোজন, তার একটি বক্স প্রয়োজন খেলা দেখতে হলে। আর যে ছোট সবার, সে যদি খেলা দেখতে চায়, তার প্রয়োজন তিনটি বক্স। তাহলে আমরা যখন সমতা বিধান করব, আমরা যখন আমাদের সকলের মাঝে সমতা বিধান করব, কি অবস্থাটা দাঁড়ায় দেখেন। আমরা সমতা বিধান করলে আমাদের যে ছোট, সে কিন্তু বঞ্চিত হবে। আর যে বড়, যার কিছুই প্রয়োজন নেই, আমরা সকলকে একটি করে বক্স দিয়েছি, সমতা বিধান করেছি। কিন্তু আসলে কি সকলের একটি বক্স দরকার ছিল? যে বড়, তার দরকার ছিল। যে মেজো, তার একটি বক্স দরকার ছিল। যে ছোট, তার দুইটি বক্স দরকার ছিল। আমাদের সম্পদ সীমিত, আমরা জানি। সীমিত সম্পদ, সুষ্ঠু বন্টন প্রয়োজন। অর্থাৎ আমরা যদি সাম্য বিধান করতে চাই, আমরা যদি সাম্য ভাব বজায় রাখতে চাই, আমরা যদি সব মানুষকে সমান করতে চাই, তাহলে পরে আমাদেরকে
সম্পদের সুষম বন্টন করতে হবে। সমাজের সুষম বন্টন ছাড়া আমরা কখনো সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সরকার পতন হয়ে গেল। কোটার প্রয়োজনটা কেন ছিল? ইকুয়ালিটির জন্য। কিন্তু বাংলাদেশে যে ব্যবস্থায় কোটাটা চালু আছে এবং কোটার যেভাবে ব্যবহার হয়, সেই ব্যবহারের বিরুদ্ধে আসলে মূল সংগ্রামটা ছিল, যাকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে নানানভাবে অনেক কিছু ঘটে গেছে। এখন কোটার কি কোনো প্রয়োজন নেই? অবশ্যই আছে। কোটা ছাড়া এই ইকুয়ালিটি সম্ভব না। ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে হলে কোটার প্রয়োজন। তো বাংলাদেশের যে কোটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাকে সংস্কার করে যা করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো সংস্কার হয়নি। এটা যদি এমন হতো যে এই যে বিভিন্ন গ্রুপকে বলা হচ্ছে এই গ্রুপ সেই গ্রুপ, তাদের জন্য একটি নির্দিষ্ট ব্লক রেখে না দিয়ে যদি একটি পয়েন্টের ব্যবস্থা করা হতো, অর্থাৎ ধরেন এই যে কোটার পক্ষে যারা যুক্তি দিয়েছে, বলা হচ্ছে তারা প্রিলিমিনারি পাস করবে, অমুক করবে, তমুক করবে, তারপরে এসে কোটা। এখন মনে করেন যদি তাদের একটা পয়েন্টের ব্যবস্থা করা হতো, ধরেন যে অমুক কোটায় 10 পয়েন্ট থাকবে এবং সেই পয়েন্টটি সে জীবনে একবারই ব্যবহার করতে পারবে একটা চাকরির ক্ষেত্রে বা একটা ধরনের চাকরির ক্ষেত্রে। যেমন আমি একটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম আমেরিকার পুলিশে, নিউ ইয়র্কের পুলিশে। সেখানে আমার একটা কোটা ছিল 5 পয়েন্টের। আমি এই পয়েন্টের জন্য আবেদন করেছিলাম। যখন আমার নিয়োগ হচ্ছিল, তখন এইচআর থেকে আমাকে বলা হলো যে তোমার যথেষ্ট পয়েন্ট আছে এই চাকরি পাওয়ার জন্য, তুমি যদি আজকে এই কোটাটা ব্যবহার করো, এতে তোমার কোনো উপকার হবে না। অর্থাৎ ওই 5 পয়েন্টে যদি ব্যবহার না করি, তাহলেও আমি চাকরি পাবো। কিন্তু এই কোটাটা যদি আমি একবার ব্যবহার করে ফেলি, এই 5 পয়েন্ট যদি একবার ব্যবহার করে ফেলি, এই চাকরিতে আর কখনো এই 5 পয়েন্ট আমি ব্যবহার করতে পারবো না। তাই তারা আমাকে পরামর্শ দিল যে তুমি এই কোটাটা, এই পয়েন্টটা এখন ব্যবহার যদি না করো, সংরক্ষণ করে রাখো, ভবিষ্যতে প্রমোশনের জন্য এটি খুব কাজে লাগবে। কারণ প্রমোশন তো হবে আরো বেশি প্রতিযোগিতার মধ্যে দিয়ে, তারা অনেক সমান সমান থাকবে। তাদের মধ্যে থেকে যদি 5 জন একই সমান পয়েন্ট পাই, আমার এই 5 পয়েন্ট আমাকে আগিয়ে নিয়ে যাবে। সুতরাং এই স্যারের পরামর্শে আমি তখন আর ওই 5 পয়েন্ট আমার ভর্তি পরীক্ষার সময় কাজে লাগাইনি। তো এই রকম পয়েন্ট যদি থাকে, এটা আমার লাগবে কি লাগবে না, আমি প্রয়োজন বুঝে ব্যবহার করব। আমার যদি যথেষ্ট পয়েন্ট না থাকতো, আমার ঢোকাটাই তো আসল ব্যাপার, চাকরিতে আমাকে ঢুকতে হবে। সুতরাং তখন আমি হয়তো ওই পয়েন্টটা ব্যবহার করতাম। তো এইভাবে কোটা ব্যবস্থার বন্টনটা থাকা উচিত। তাতে করে কোনো একটি বাংলাদেশের যে কোটা ব্যবস্থা আছে, তাতে একটি পদ আটকে থাকছে একজন ব্যক্তি বা একজন গ্রুপের জন্য, তার তো কোনো প্রয়োজন নেই। ওই ব্যক্তি বা ওই গ্রুপ যদি সেই কোয়ালিফিকেশন আসে, ধরেন আরো যদি নির্দিষ্ট করে বলি, এই চাকরি পেতে হলে 80 পয়েন্ট প্রয়োজন। অমুক কোটায় একজন ক্যান্ডিডেট আছে যার মাত্র 70 পয়েন্ট আছে, সে হয়তো 5 পয়েন্ট পাওয়ার যোগ্য। তাহলে 70-এর পাশে 75, অর্থাৎ পয়েন্ট দিয়েও সে কিন্তু চাকরি পাবে না। এইখানেই কিন্তু আর মেধার পরিচয়টা আসবে, যে পয়েন্ট দিয়েও সে কিন্তু চাকরিটা পাবে না, কারণ সে পয়েন্ট মাত্র 5, 70-এর পাশে 75। যদি কোটা নির্দিষ্ট থাকে, পদ নির্দিষ্ট থাকে, তাহলে সে 70 পেলেও চাকরি পাবে, 60 পেলেও চাকরি পাবে। এই জায়গাটাই হচ্ছে বৈষম্য, বাংলাদেশের বৈষম্যের মূল জায়গাটা।
বৈষম্যের মূল জায়গাটা কিন্তু এইখানে বাংলাদেশে। তো যাই হোক, আমি হয়তো বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরো কিছু ভাবে বোঝানোর জন্য। এটি একটি পপুলার পদ্ধতি, ব্যবহার করা হয়, আমেরিকার বিভিন্ন গবেষকরা ব্যবহার করেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।